লেনদেন। হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় লেনদেন। তোমরা ইতিমধ্যে আমার বোর্ডে দেখতে পাচ্ছ। তো আমি আজকে দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের সব প্রশ্নগুলো এক এক করে সমাধান করব। তো আমি প্রথমে সমাধান করতেছি তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ 24 পৃষ্ঠার 1 নম্বর সৃজনশীলটা। 1 নম্বর সৃজনশীলটা তোমরা দেখো, এখানে বলেছে রিপাত এন্টারপ্রাইজ একটি ব্যবসা প্রতিষ্ঠান 2025 সালের ডিসেম্বর মাসের উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনগুলোর ঘটনা নিচে দেওয়া হয়েছে। ডিসেম্বরের 1 তারিখ বলা হয়েছে 5 লক্ষ টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করা হলো। এই যে আমি লিখেছি, উদ্দীপকটা লিখেছি এখানে। 2 নম্বরে বলেছে দেখো, অর্থাৎ ডিসেম্বর 3 তারিখ ব্যাংকে 50,000 টাকা হিসাব খোলা হলো। 3 নম্বর বলেছে ধারে পণ্য ক্রয় 25,000 টাকা। 4 নম্বর বলেছে মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ 40,000 টাকা। এবং 5 নম্বর বলেছে 45,000 টাকা আসবাবপত্র ক্রয়ে ফরমাইশ প্রদান। আচ্ছা, এবং 6 নম্বর বলেছে প্রদেয় হিসাব পরিশোধ 15,000 টাকা। এটা হচ্ছে আমাদের তোমার ডিসেম্বরের 1 থেকে 20 তারিখ পর্যন্ত রিপাত এন্টারপ্রাইজের লেনদেন গুলো নিচে দেওয়া হয়েছে। আচ্ছা, এখন আমরা সমাধানে যাই। দেখো এখানে ক নম্বরে বলেছে উপযুক্ত তথ্য হতে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয়। আচ্ছা, অর্থাৎ আমাকে বলতেছে এই যে তুমি একটা এখানে তথ্য পাইছো, এখান থেকে যে ঘটনাগুলো লেনদেন হবে না ওগুলো চিহ্নিত করে ওইটার পরিমাণ কি করো, বাইর করো। আচ্ছা, তবে অনেকে জানো বা অনেকে জানো না, আমি বলে রাখি, আমরা যখন লেনদেন বা অন্য কিছু বাইর করব, সেটার নিয়ম হচ্ছে প্রথমে ঘর তারিখ বিবরণ, তারপরটা টাকা, তারপরটা কি টাকা। আচ্ছা, তাহলে আমরা এখন এখানে যেহেতু বলছে আমাদেরকে যেগুলা লেনদেন না ওগুলা বাইর করো, তাহলে আমরা এখান থেকে লেনদেন না কোনগুলা ওগুলো আমরা বাইর করতেছি। আর তোমরা লেনদেন যারা ছিল না কোনগুলো লেনদেন কোনগুলো লেনদেন হবে না, এর আগে আমার ভিডিও রয়েছে লেনদেন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যারা বুঝো না তারা আমার আগের ভিডিওটা দেখে আসলে আশা করি তোমরা খুব সহজে বুঝে যেতে পারবা। তো আমরা এখন অঙ্ক যাচ্ছি। দেখো আমাদের গড়টা হয় এইভাবে, প্রথমে একটা গড় হবে লম্বা করে, তারপর আরেকটা চিকন করে গড় দিবা তোমরা, কেমন? এরপর হচ্ছে আমাদের এখানে হবে তারিখ। তারিখটা ছোট করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারিখ, তারিখ দিয়ে পুরো নামাই দিবা। এরপর হচ্ছে বিবরণ, কি বিবরণ। আচ্ছা, বিবরণ, বিবরণটা বড় রাখবা। এরপর আমি এখানে দিচ্ছি টাকা, টাকা, এবং এখানেও দিচ্ছি আমি টাকা, কোনো অসুবিধা নাই। আচ্ছা, টাকা শেষ, এটা হচ্ছে আমাদের গড়। আচ্ছা, এখন আবার অঙ্কতে যাচ্ছি। এখান থেকে আমরা খুঁজবো কোনগুলো লেনদেন এবং কোনগুলো লেনদেন না। লেনদেন যেগুলো হবে না এগুলোকে আমরা এইখানে লিখি। তো দেখো এখানে ডিসেম্বর 1 কি বলেছে, 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু। 5 লক্ষ টাকা। আমরা জানি লেনদেন কোনগুলা, অর্থের অঙ্কে পরিণতযোগ্য এবং ব্যবসায়ের আর্থিক অবস্থা পরিবর্তন করে। যেমন দেখো 5 লক্ষ টাকা, এটা অর্থের অঙ্কে পরিণতযোগ্য, আমি পরিমাপ করতে পারতেছি কত টাকা, এবং এটা ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন করে। কারণ আমি যদি একটা ব্যবসায় 5 লক্ষ টাকা ইনভেস্ট করি বা 5 লক্ষ টাকা ব্যবসা শুরু করি, তাহলে এই টাকা দিয়ে আমি বিভিন্ন ধরনের আসবাবপত্র ক্রয় করতে পারবো এবং তোমার মালামালও ক্রয় করতে পারবো। তো এটা ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন করতেছে। আচ্ছা, তার মানে এটা লেনদেন, তাহলে এটা এখানে আসবে না। আচ্ছা, এরপর 3 তারিখ কি বলতে দেখো, ব্যাংকে 50,000 টাকার হিসাব খোলা হলো বা 50,000 টাকা নিয়ে হিসাব খোলা হলো। আচ্ছা, ব্যাংকটা হচ্ছে সম্পদ এবং 50,000 টাকা এটাও একটা সম্পদ। তো দেখো আমার যখন সম্পদ সমান দায়যোগ মালিকানা সত্ত্ব করবো, হিসাব সমীকরণ করবো, তখন আমার এখানে একটা সম্পদ বাড়বে একটা সম্পদ কমে যাবে। তো এই যে ব্যাংক আমি একটা হিসাব করলাম 50,000 টাকা, এটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এবং আমার ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পাবে, আর্থিক অবস্থার পরিবর্তন, তাহলে এটাও কি লেনদেন। আচ্ছা, এরপর দেখো ধারে পণ্য ক্রয় 25,000 টাকা। ধারে পণ্য ক্রয় করলে পাওনাদার, পাওনাদার ধারে যদি পণ্য কোনো কিছু ক্রয় করো পাওনাদার, আর তুমি যদি বিক্রি করো তাহলে দেনাদার। ধারে পণ্য বিক্রয় হলে দেনাদার, আর ধারে পণ্য ক্রয় হলে কি পাওনাদার। এই জিনিসটা মাথায় রাখবা তোমরা। তো এটা ধারে যে পণ্য ক্রয় করছে 25,000 টাকা, এটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এবং ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন করতেছে। যেহেতু টাকা এই কর তুমি তো এটা ক্রয় করছো, যেহেতু তুমি এই পণ্যটা ক্রয় করছো, তাহলে তোমার এই ক্রয় করার ফলে তোমার কি একটা সম্পদ বৃদ্ধি পাবে, ঘরের সম্পদ বা যে কোনো সম্পদ বৃদ্ধি, এবং তোমার অর্থের অঙ্কে 25,000 টাকা চলে যাবে পরিমাপযোগ্য। তাহলে এটা আমার কি লেনদেন, অর্থাৎ আমার এটা
এখানে আসবে না, যেহেতু লেনদেন আমি এখানে করবো যেগুলা লেনদেন না ওগুলা করবো। আচ্ছা, 10 তারিখ কি বলতে দেখো, ডিসেম্বরের 10, মালিক ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ 40,000 টাকা। মালিক ব্যক্তিগত প্রয়োজনে, একটা জিনিস মাথায় রাখবা, এখানে মালিক একজন, আবার ব্যবসা আলাদা, অর্থাৎ একটা ব্যবসা মালিক, একটা তুমি নিজে মালিক। এখন মালিক যদি ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করে, তখন এটা লেনদেন না। কেন লেনদেন না? যদি বলতো মালিক ব্যবসার জন্য ঋণ গ্রহণ, তখন এটা লেনদেন হতো। এখন যেহেতু ব্যক্তিগত প্রয়োজনে বলছে, মালিক যদি মারাও যায় একটা প্রতিষ্ঠানের বা আহত হয়, তাহলে এটা লেনদেনে আসবে না। যদি এখানে বলতো মালিক ব্যবসায়িক প্রয়োজনে ঋণ গ্রহণ, তখন এটা লেনদেন হতো। যেহেতু ব্যক্তিগত বলছে, তাহলে এটা লেনদেনে আসবে না। এটা মালিক ব্যবসার জন্য না, মালিক নিজের জন্য নিচ্ছে। বুঝতে পারছো আশা করি? তার মানে এটা লেনদেন না, তাহলে এটা আমার এখানে আসবে। তাহলে এটা যেহেতু এখানে আসবে, তাহলে আমরা এখানে লিখবো, তারিখ লিখবো ডিসেম্বর 10, আর বিবরণে লিখবো মালিক ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ, এরপর টাকার অ্যামাউন্টটা লিখে দিব। কেমন? তো আমি লিখে ফেললাম, দেখো, ডিসেম্বরের 10, মালিক ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ কত টাকা? 40,000 টাকা, একটা লিখছি। আর একটা জিনিস মাথায় রাখবা তোমরা, হিসাব বিজ্ঞান করার সময় যত ক পাবা, যত ক, সব ক দেখবা তোমার দুইটা ঘর, অর্থাৎ দুইটা তারিখের বসবে। মানে আমি একটা তারিখ বসেছি, এখান থেকে আরেকটা তারিখ, এরকম যতগুলা ক করবা সবগুলাতে দুইটা করে, মানে দুইটা ঘর হবে, এই একটা, এই আরেকটা, এখানে আরেকটা হইলে হয়ে যাবে, দুইটা বেশি আর হবে না, এটা মাথায় রাখবা। তারপর তোমরা এখান থেকে কোন দুটো বসবে এখানে খুঁজবা, যত ক আছে হিসাব বিজ্ঞানে, এটা একটা ট্রিক্স, কেমন? মাথায় রাখবে। আচ্ছা, এরপর তাহলে দেখো, 10 তারিখ গেল, 15 তারিখ কি বসে দেখো, 45,000 টাকা আসবাবপত্র কয়েক ফরমাইশ প্রদান, এটা আসবে না, এটা লেনদেন না। কেন লেনদেন না? এটা নিয়ে অধীনে বিস্তারিত বলছি। ফরমাইশ, এটা আমাকে বুঝতে হবে, ফরমাইশ জিনিসটা কি? ফরমাইশ হচ্ছে অর্ডার দেওয়া, মানে আমি একটা জিনিস কিনবো বা বানাবো, এটার অর্ডার দেওয়া, এটা কি না? লেনদেন না। এটা কেন লেনদেন না? এটা নিয়ে বিস্তারিত আছে, তোমরা দেখে আছি। তাহলে আমার 15 তারিখ এটাও আসবে। 15 তারিখ কি? 15 তারিখ এটাও আসবে, যা আসবাবপত্র কয়েক ফরমাইশ প্রদান কত টাকা? 45,000। আচ্ছা, তাহলে আমি লিখে দিলি, আমার লেখা শেষ। তোমরা দেখো, 15 তারিখ আসবাবপত্র কয়েক ফরমাইশ প্রদান কত টাকা, দেখো এখানে ছিল 45,000 টাকা। তাহলে আমি 45,000 লিখছি। এখন আমি কি করবো? দোনোটা যোগ করব। যোগ কোথায় করব? এই ঘরে। 40 আর 45 যোগ করলে কত? আমার হচ্ছে 85,000 টাকা। 85,000 লিখলাম এবং আমি ক্লোজ করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমার লেনদেন, এরকম ঘটনা সমূহ চিহ্নিতকরণ করলাম। 6 নম্বরে বলছে, ঘটনাসমূহতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার কারণ ব্যাখ্যা। মানে এখান থেকে লেনদেন চিহ্নিত করব, চিহ্নিত করে যেগুলো লেনদেন হবে ওগুলা কি করব? তার কারণ সহ ব্যাখ্যা করব। তো এখানে একটা ঠিক আছে, সেটা তোমরা সবাই জানো, লেনদেন আমরা চিহ্নিত করার কিচ্ছু নেই। লেনদেন আমরা ক নম্বর যেটা করছি, যে চিহ্নিত করে ফেলছি। ওই কপে যে দুইটা আছে নাই, ওই দুইটা লেনদেন না। ওই দুইটা পাতে এখানে আমার 6টা, তো 6টার ভিতর 6টা যাবে না, তাহলে ওই দুইটা পাতে আমাদের 4টা যাবে না, এখানে লেনদেনে বসে যাবে, মানে হিসাব সমীকরণে বসে যাবে। সিম্পল বিষয়। তাহলে আমাদের কি বুঝাচ্ছে? আমাদের বুঝতে পারতেছি ক নম্বরে যে দুইটা পাইছি ওগুলা লেনদেন না, বাকিগুলো লেনদেন হিসেবে এখানে বসে যাবে। তো এখানে গড়টা হচ্ছে, তোমরা, আমার এখানে আসলে বোর্ডে স্বল্পতা জায়গায় কম, এখানে গড়টা পুরো দেখাতে পারতেছি না, নাহলে একসাথে করে আমি দেখাই দিতাম। তো দেখো আমার এখানে গড়টা হয় এভাবে। প্রথম আমরা এভাবে ঘর করি, একটা আগের মতো কিন্তু একটু ভিন্ন। এখানে একটা ঘর করব, এখানে লিখবো নং, নং অথবা ক্রমিক নং। তো আমি এখানে নং দিলাম, মানে সিরিয়াল নাম্বার আর কি। আর এরপরে দিব এখানে লেনদেন কিনা, মানে আমাকে বলতে হবে লেনদেন গুলো হিসাব সমীকরণের কারণ সহ একটা করো। তাহলে আমি এখানে লিখবো লেনদেন কিনা, আর এখানে লিখবো কারণ সহ ব্যাখ্যা, কারণ সহ ব্যাখ্যা, এটা ঘর আর কি। বুঝছো? তোমরা যারা আগে করছো তারা তো অবশ্যই জানো, আর যারা কারণে তাদের জন্য একটু কষ্ট আর কি। তাহলে আমরা লিখবো কারণ সহ কি ব্যাখ্যা। তাহলে যেহেতু নং বলছে, তাহলে আমি এখানে 1 নং দিব, সিরিয়াল আর কি। 1 নং, 1 নং কি বলছে দেখো, 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে। 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে, তার কাছে বলছি লেনদেন। তাহলে আমরা এখানে লিখে দিব এটা কি লেনদেন, আর কোনো কথা নেই, এইটা এখানে লিখে দিব লেনদেন। এরপর বলছে দেখো কারণ সহ ব্যাখ্যা। কারণ সহ কি ব্যাখ্যা? কারণ সহ ব্যাখ্যার আগে যাওয়ার আগে আমরা একটা জিনিস লিখে ফেলি। আমরা লিখি এখানে, মানে এটা সবসময় সেম থাকবে, এরপর আমরা অন্য ব্যাখ্যা লিখবো। এখানে এ সমান এল যোগ ও ই, ও ই অথবা ই, হিসাব সমীকরণে, হিসাব কি সমীকরণে, এই পর্যন্ত সব সময় কি থাকবে? তোমার ঠিক থাকবে সব সময়।
যেহেতু উলম্ব কত হিসাব সমীকরণে এবার আমরা যাবো মূল বিষয়। দেখো 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু, 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু, 5 লক্ষ টাকা এটা নগদ সম্পদ, তাহলে এটা একটা নগদ সম্পদ। আচ্ছা, এরপরে এই টাকাটা কে দেয়? মালিক দেয়। কে দেয়? মালিক। তাহলে আমরা এখানে আমাদের নগদ সম্পদ বৃদ্ধি পাবে এবং মালিকানা সত্ত্ব কি বৃদ্ধি পাবে, যেহেতু একটা ব্যবসা বিনিয়োগ করবে, এটা কি বাকি দেয়? কোনো বিনিয়োগ হয় না, নগদে বিনিয়োগ, তার মানে আমার নগদ সম্পদ বাড়বে। আর যেহেতু মালিক এটা ইনভেস্ট করতেছে, তার মানে নগদ সম্পদ বাড়ার পাশাপাশি মালিকানা সত্ত্ব কি বাড়বে। নগদ সম্পদ কমলে মালিকানা সত্ত্ব কমে যাবে এবং নগদ সম্পদ বাড়লে মালিকানা সত্ত্ব কি হবে? বৃদ্ধি পাবে। কিন্তু এটা সব সময়ের জন্য না, মাঝে মধ্যে একটু ব্যতিক্রম হয়, এটা অন্য হিসাব। তো তাহলে দেখো 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু, তাহলে আমরা এখানে লিখবো হিসাব সমীকরণে এ এ এবং হচ্ছে অ্যাসেটস, অ্যাসেটস মানে সম্পদ, এই নগদান 5 লক্ষ টাকা, এটা হচ্ছে নগদান, এই নগদান এটা আমার কি সম্পদ। তাহলে আমরা লিখবো এ এবং ও ই মানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। কি পেয়েছে? বৃদ্ধি মানে বাড়ছে, বৃদ্ধি পেয়েছে। কেন বাড়ছে? এই যে নগদ টাকা আমার ইনভেস্ট করছে, এটা এই কারণে। এবং এর পাশাপাশি আমার কি হয়েছে? মালিকানা সত্ত্ব বৃদ্ধি হচ্ছে। বা তুমি লিখতে পারো এখানে এইভাবে লিখতে পারো এ, এরপর সম্পদ, এখানে ব্রেকেট দিয়ে সম্পদ, এরপর হচ্ছে সম্পদ না মানে নগদান আর কি, এখানে নগদান লিখতে পারো, যেহেতু আমার নগদে টাকাটা দিছে নগদান। এরপর ওহির পরে এখানে তুমি লিখতে পারো কি মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব দিয়ে তারপর তুমি চাইলে কি বৃদ্ধি পেয়েছে এটা লিখতে পারো, বৃদ্ধি পেয়েছে। কেমন? যেভাবে ইচ্ছে এভাবে লিখতে পারো, কোনো অসুবিধা না। আমার আসলে বোর্ডে হচ্ছে না, তো জায়গা হচ্ছে না, এই কারণে লেখা সুন্দর হচ্ছে না, ক্লিয়ার ভাবে বুঝতে পারতেছি না। আশা করি তোমরা বুঝছো বিষয়টা। তা এটা হচ্ছে 1 তারিখেরটা, তাহলে আমার যেহেতু জায়গা না, তাহলে আমি মুছে দিচ্ছি। মুছে এরপরে আমি 2 তারিখটা সেম এভাবে লিখবো, মানে 3 তারিখ যেটা আছে এটা, তো আমি এটা মুছে দিই। 3 তারিখ ব্যাংকে 50,000 টাকা নিয়ে হিসাব খোলা হয়েছে, এটা লেনদেন, এটা কি লেনদেন। তাহলে আমরা এখানে লেনদেন লিখে দিব। কি করছে? ব্যাংকে 50,000 টাকা হিসাব করা হয়েছে, ব্যাংক এটা কি সম্পদ, ব্যাংক এটা কি সম্পদ। আচ্ছা, ব্যাংকে যে হিসাব করছে কখনো বাকি হিসাব করলে না, নগদ হিসাব করবে। তার মানে আমার এটা এই টাকাটা এটা নগদ, এটা কি নগদান, এটা কি টাকা নগদান টাকা, ওই আগের মতো আর কি, এটা কি টাকা নগদান। তার মানে এটা একটা নগদ। আর ব্যাংক, ব্যাংক এটা কি জানো? ব্যাংক এটা সম্পদ, এটা কি সম্পদ। তাহলে আমার নগদানটাও সম্পদ, ব্যাংক হিসাবটাও কি সম্পদ। তাহলে আমার যেহেতু নগদে টাকা দিয়ে দিচ্ছি, তাহলে আমার নগদ সম্পদ কমে যাবে, নগদ সম্পদ কি হবে? কমে যাবে। এবং এই যে ব্যাংকে যে টাকাটা রাখতেছি, আমার ব্যাংক সম্পদ বৃদ্ধি পাবে। তার মানে আমার হ্রাস, মানে অ্যাসেট মানে সম্পদ হ্রাস, এবং বৃদ্ধি পাবে, কি পাবে? বৃদ্ধি পাবে। মানে একটা সম্পদ কমে যাবে আর একটা সম্পদ কি হবে? বাড়বে, বৃদ্ধি পাবে। আর তোমরা যদি এইভাবে না লিখো, দেখো হ্রাস এবং বৃদ্ধি পেয়েছে, যদি এভাবে না লিখো তাহলে তোমরা লিখতে পারো এখানে এরপর নগদান, মানে নগদ টাকা তো দিচ্ছি না ব্যাংকে, নগদান, নগদান দিয়ে ব্রেকেট হ্রাস পেয়েছে, হ্রাস পেয়েছে। এরপর এবং এ এবং ব্যাংক, ব্যাংক হিসাব, ব্যাংক বৃদ্ধি পেয়েছে, এভাবেও দিতে পারো তোমাদের থেকে আসলে যেভাবে সুবিধা হয়। কেমন? তো আমি আসলে জাস্ট একটু বুঝে দিচ্ছি, আসলে তোমরা বুঝতে পারতেছো। তো এটা আমার গেল, এটা আমি কি করবো? মুছে ফেলবো, এগুলা রাখবো এখানে সমান এল যোগ ও এই হিসাব সমীকরণে এগুলা থাকবে, এখানে লেনদেন এটাও থাকবে, জাস্ট ক্রমিক নংটা চেঞ্জ হবে, এখানে এরপর 3-এ চলে যাবে। মানে এগুলো একসাথে হয় 1 2 3, আমার তো জায়গা নাই এই কারণে একটার পর একটা বুঝাচ্ছি। 3 তারিখ কি বলতে দেখো, মানে 3 ক্রমিক নং 5 তারিখ ধারে পণ্য ক্রয় 25,000 টাকা, ধারে পণ্য ক্রয় কত টাকা? 25,000। ধারে পণ্য ক্রয় করলে পাওনাদার, আরেকটাকে বলতে কি পাওনাদার। আর পাওনাদারকে এল দ্বারা, মানে এল মানে দায়, এল মানে কি দায়, মানে লাইবিলিটিস, এল দ্বারা প্রকাশ করে। তাহলে যেহেতু আমি ধারে পণ্য ক্রয় করছি, তাহলে ক্রয় করার ফলে আমার থেকে তুমি মনে করো তুমি আমার কাছে বিক্রি করছো, তুমি আমার থেকে টাকা পাবা, তার মানে আমার দায়, দায় কি পাবে? বৃদ্ধি পাবে। তাহলে হিসাব সমীকরণে এখানে এল, এল মানে দায়, এল অর্থাৎ দায় কি বৃদ্ধি, দায় বৃদ্ধি। এবং এরপর দেখো এই যে আমি যে তোমার থেকে ক্রয় করছি, আমি মালিক, তো টাকাটা আমি আজকে না দিলে কালকে দিতে হবে, তার মানে আমার মালিকের সম্পদ কমে যাবে, মালিক সম্পদ কি হবে? কমে যাবে। তাই এবং ও এই হ্রাস পাবে। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছো, মানে মালিকের সম্পদ কমে যাবে। এরপর দেখো 10 তারিখ মালিক ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ 40,000 টাকা, এটা
আসবে না, কেমন? কারণ এটা আরেকটু আগে ক নম্বর করছি, এটা লেনদেন না। এরপর 15 তারিখ কি বলছে দেখো, 45,000 টাকা আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান, 45,000 টাকা, এটাও আসবে না, ফরমাইশ প্রদান। আচ্ছা, এরপর আরেকটা আছে 20 তারিখ ডিসেম্বর, প্রদেয় হিসাব পরিশোধ, প্রদেয় হিসাব কি, প্রদেয় হিসাব পরিশোধ। তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত মুছে ফেলি, এগুলো মুছে ফেলবো আর বাকিগুলো রাখবো, আর এখানে লেনদেন এটা থাকবে, আর এখানে কমিশন 4 হবে, সিরিয়াল বাই হয়, এখানে তো জায়গা নাই। আচ্ছা, প্রদেয় হিসাব পরিশোধ, প্রদেয় মানে কি জানো? দায়। প্রদেয় মানে কি? দায়। দায় পরিশোধ করছে 15,000 টাকা। কাকে পরিশোধ করছে জানো? এই যে 5 তারিখ, এই 5 তারিখে দেখো দাঁড়ে পণ্য কয় কত টাকা, 25,000 টাকা। এই 25,000 টাকা যে কয় করছে, আরেকটা আগে বলছি, তুমি এখন কয় করছো, দাঁড়ে এত টাকা, এটা দিতে হবে না? দিতে হবে। এই 5 তারিখ কয় করছে, 20 তারিখে টাকা পরিশোধ করছে, কয় করছে, 25,000 টাকা, পরিশোধ করছে 15,000 টাকা। তাহলে আর বাকি আছে কত টাকা, 10,000 টাকা। আচ্ছা, মনে করো তুমি আমার থেকে 25,000 টাকা পাও, কারণ আমি তোমাকে যদি 15,000 টাকা দিয়ে দিই, তাহলে আমার দায় কমবে নাকি বাড়বে বলো তো? দায় কমবে নাকি বাড়বে? কমে যাবে। তার মানে আমার এখানে দায় মানে এল, লাইবিলিটিস, দায়, দায় কি পাবে, হ্রাস পাবে, কমে যাবে। মানে তুমি কি আমাকে এখন বলতে পারবা যে ভাইয়া আমি আপনার থেকে 25,000 টাকা পাইতাম, আমি তোমাকে 15,000 দিয়ে দিচ্ছি, আমি কি তুমি আবার বলতে পারবা যে ভাই আমি আপনার থেকে আরো 25,000 টাকা পাবো? পারবা না। তার মানে বুঝাচ্ছে এটা কি, দায় কমে গেছে। এবং এবং আমার কি হয়েছে, এবং নগদান আর কি, মানে নগদান সম্পদ কি হয়েছে, হ্রাস পাইছে, নগদান সম্পদ ও কি হয়েছে, হ্রাস পেয়েছে, হ্রাস পেয়েছে। এখন তুমি বলতে পারো ভাই মালিকানা সত্ত্ব কেন হ্রাস পায় নাই? কারণ মালিকানা সত্ত্ব আমি যেদিন পণ্যটা ক্রয় করেছিলাম ওই দিনে নিয়ে নিয়েছি, মানে ওই দিন ধরছি, 3 নম্বরে দেখো নাই যে মালিকানা সত্ত্ব হ্রাস, তো ওই দিন তো মালিকানা সত্ত্ব কমে গেছে। আর আজকে টাকাটাকে আমি নগদে পরিশোধ করছি না বাকিতে, নগদে, তার মানে আমার নগদ সম্পদ হ্রাস পেয়েছে এবং মালিকানা সত্ত্ব দায়ে কি হয়েছে, কমে গেছে। তো আশা করি বুঝতে পারছো প্রান্তিক শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে তোমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। তোমরা যদি কেউ না বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানাবা, বুঝার চেষ্টা করবো। আর বোর্ড ছোটর কারণে জায়গা স্বল্পতা, এই কারণে পুরোপুরি ভালোভাবে বুঝতে পারতেছি না, কষ্ট করে বুঝে নিয়ে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর তোমরা যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করবা, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করবা বন্ধুদের মাঝে, যেন সবাই দেখে উপকৃত হয়। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই ফলো করবা, এবং ইউটিউব থেকে দেখে রাখলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।